বলছেন যে এই ধরনের নির্বাচনের আগে তফসিল পরবর্তী সময় যে সন্ত্রাসী হামলা, এই হামলা ভয়ের সংস্কৃতি তৈরি করছে। ভয়ের সংস্কৃতি থেকে উত্তরণে আসলে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? আরেকটি বিষয়ে ওসমান হাদির ঘটনায় কি কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা, যেটি শেখ রবিউল আলম রবি বলছেন যে চিহ্নিত সন্ত্রাসীদের সরকার ছেড়ে দিয়েছে বা দিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সরকার কেন দিচ্ছে, মানে সেটি রোধ করবে কিনা? ধন্যবাদ আপনাকে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা এই মুহূর্তে সে ধরনের কোনো আপডেট আমার কাছে নাই। সো আমি দুঃখিত, আমি আপনাকে এটা দিতে পারছি না। তবে আমি গতকাল থেকেই দেখেছি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। এমনকি দেশের সীমান্ত সিল করে দিয়ে হলেও যাতে তারা পালিয়ে যেতে না পারে সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সো আমরা বিশ্বাস করি আমাদের পুলিশ প্রশাসন খুব দ্রুতই হয়তো এই হামলাকারীদেরকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে সরকার কি করছে, নিশ্চয়ই সরকার অনেক কিছু করেছে। আপনার এই সরকার যেই পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতিটা ছিল পুরোটাই একটা ক্যাওটিক সিচুয়েশন। একটা সভ্য সমাজে 3 দিন কোনো সরকারই ছিল না দেশে, 7 দিন কোনো পুলিশ প্রশাসন ছিল না, এগুলো আমরা আগেও বলেছি। এরকম একটা ক্যাওটিক সিচুয়েশনে যখন আমাদের একটা আশঙ্কা ছিল যে এখানে প্রতিশোধের রাজনীতি যদি শুরু হয় বা যারা দীর্ঘদিন ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা যদি প্রতিশোধের কথা এখন ভাবে, তাহলে দেশে আরেকটা আবার আরো রক্তপাত হবে। তো এরকম একটা পরিস্থিতি ঠেকিয়ে দিয়ে সবার সহযোগিতাতেই ঠেকানো সম্ভব হয়েছে। আস্তে আস্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোরাল যেখানে একেবারে তলানিতে এসে ঠেকেছিল, তাদের মোরালটাকে তৈরি করে তাদের যে সক্ষমতাটাকে আবার ফিরিয়ে দিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করার জন্য তো সরকার কাজ করছে এবং এটা আমরা বিশ্বাসও করি যে প্রতিদিনই কিছু না কিছু উন্নতি হচ্ছে। কিন্তু এই উন্নতিটা যথেষ্ট না। আমাদের এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে কারণে উদ্বেগজনক ঘটনা রয়েছে এবং এটা উদ্বেগজনক ঘটনা ঘটেছে এবং এটার জন্য আমাদের অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন। কিন্তু সেই সহযোগিতাটা সরকার কতটুকু পেয়েছে এটা আমি নিশ্চিত হয়ে আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না। আমার শ্রদ্ধা বড় ভাই রবি ভাই, উনি আমার সাংবাদিকতা বিভাগেরও বড় ভাই, উনি কিছু কথা বলেছেন যে সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। সরকারের ব্যর্থতা, সরকারের কারণেই হয়তো এই পতিত শক্তি তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারছে। আমি ওনার বক্তব্যের সাথে অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। পতিত শক্তি আসলে কাদের আশ্রয় আনুকূল্য পেয়েছে 5ই আগস্টের পরে, সেটা নিয়ে জনমনে নানা ধরনের কথা চালু আছে। এগুলো আপনারা বিচার বিশ্লেষণ করলে হয়তো এ বিষয়ে একটা ধারণা পাবেন। তবে আমরা এটুকু বলতে পারি যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের প্রত্যেকেই আসলে অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমার সম্মানিত আলোচক মান্নান ভাই উনি বলেছেন যে ওনার দল মামলা বাণিজ্য করেনি, কিন্তু আসলে মামলাগুলো যে হয়েছে এই অনেকগুলো মামলাতেই আমরা দেখেছি বা তদন্ত পর্যায়ে এসে আসলে দেখা গেছে যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে করে রাজনৈতিক স্বার্থে অনেককেই অভিযুক্ত করা হয়েছে। তো এই ধরনের ঘটনা তো এগুলা কারা করেছে এটা আপনারা নিজেরাই যারা মিডিয়াতে আছেন এটা বিচার বিশ্লেষণ করবেন। আমি সরকারের পক্ষ থেকে এখানে কাউকে কোনো নির্দিষ্টভাবে কোনো অভিযুক্ত করতে চাই না। তবে আমি মনে করি যে সরকারের দিক থেকে কাউকে কোনো ছাড় দেওয়া হয় না, আসলে সরকারের ছাড় দেওয়ার সুযোগও নেই। সরকারের কাজটা হচ্ছে বিচার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করা। যদি কাউকে ছাড় দেয় বা কাউকে যদি জামিন দেয় তাহলে আদালত জামিন দিয়েছে। আমরা এরকমও দেখেছি একদিনে আদালত 800 আসামিকে জামিন দিয়েছে এবং সেই জামিন দেওয়ার বিপক্ষে আসলে সরকারই প্রথম এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছে এবং সরব হয়েছে। সরকার তো কাউকে জামিন দিতে পারে না, জামিন দেয় আদালত। সরকার এই জামিন ঠেকানোর জন্য সরকারের যারা আইনজীবী আছে তাদেরকে সরকার নিয়োজিত করতে পারে বা তাদেরকে সক্ষম করে তুলতে পারে, এটুকুই সরকারের পক্ষে করা সম্ভব। আর আরেকটা যেটা আমার ভাই বলেছেন যে সরকার তো নতুন রাজনৈতিক শক্তি খোঁজার চেষ্টা করেছে। হ্যাঁ, অবশ্যই খোঁজার চেষ্টা করেছে। নতুন রাজনৈতিক আপনার সরকার, মাননীয় সরকার প্রধান উপদেষ্টা উনি আমাদের ছাত্রদেরকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন। এটা এই জন্যই জানিয়েছেন যে উনি মনে করেছেন যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে সেখানে ছাত্র রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের ছাত্ররা যদি রাজনৈতিকভাবে, ওনারা ছাত্রদেরকে কিন্তু উনি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল গঠন করার জন্য বলেননি বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেওয়ার কথা বলেননি। উনি বলেছেন আমাদের তরুণরা যদি রাজনীতি বিমুখ হয়ে যায় তাহলে আমাদের দেশের সামগ্রিকভাবে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হবে।
সেই নেতৃত্ব শূন্যতা যাতে রাজনৈতিকভাবে তৈরি না হয়, আমাদের ছাত্ররা যাতে রাজনৈতিকভাবে সচেতন থাকে এবং আমাদের রাজনীতিতে যে কারেকশনটা প্রয়োজন সেটা আমরা দেখেছি ছাত্রদের দ্বারাই সম্ভব, এবং সেই কারণে উনি ছাত্রদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন রাজনীতিতে সক্রিয় হয়। আমাদের ছাত্র রাজনীতি যদি বিশুদ্ধ হয় তাহলে আমাদের জাতীয় রাজনীতিও আস্তে আস্তে বিশুদ্ধতার দিকে এগিয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ছাত্রদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এটার মধ্যে আমরা কোনো দোষের কিছু দেখি না, বরঞ্চ আমরা মনে করি যে এটা জাতীয় স্বার্থেই প্রয়োজন। সো আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা তারা আমাদের জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবে, এবং তারাই আমাদের অতীতেও দেখা গেছে বিভিন্ন আপনার রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তারা সামনের সারিতে ছিলেন, ভবিষ্যতেও তারা সামনে থাকবে। সো তাদেরকে নিয়েই আসলে আমাদের সবাইকে নিয়ে আমাদের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।